গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, আদি পর্ব। হরকিষেণ দাস ভুতুড়িয়া তার জীবন যুদ্ধ তথা এই অবিশ্বাস্য উত্থানের কথা সগর্বে সকলকে শোনাতেন বারবার। আর তা শোনাবার মতোই তো, কেবল একটি কথা ছাড়া, তিনি যে বাঙালি এই সামান্য তথ্যটুকু ভুলে যেতে কখনো ভুল হয়নি তার। হরকিষেণ দাসের পিতা ছিলেন তার জীবনের আদিপর্বে সামান্য একটি ছোট্ট মুদিখানার মালিক। বরানগরের এক গলির মধ্যে খাপড়ার চালের ঘর, তাতেই চাল, ডাল, আলু, ডিম থেকে কিছু মশলা, মায় মুড়ি মুরকি সবই রাখতেন। তার নাম নিয়ে কেউ মাথা ঘামাতো না। লালার দোকান বলেই জানত সবাই। গৃহিণীদের অগোছালো স্বভাবের জন্য রাত্রে বসলে একটা না একটা কিছুর অভাব পড়েই। আর তখনই যা তো একবার লালার দোকানে 2 পয়সার সর্ষে নিয়ে আয়। পয়সা ও বেলা দেবক্ষণ, অথবা 5 ফোড়ন কিংবা আলু। এইভাবেই তিনি কি টাকা জমিয়েছিলেন তা কেউ জানে না, তা নিয়ে মাথাও ঘামায়নি কখনো। হঠাৎ 50 সালের মনন্তরের বাজারে এ দোকানে ঝাঁপ টেনে দিয়ে এক উকিলবাবুর নিচের তলা ভাড়া নিয়ে যখন কাপড় আর চালের কারবার শুরু করলেন, তখনই সবাই চমকে উঠল। উকিলবাবু ভাড়া একটু বেশি চেয়েছিলেন। 30 টাকার অনেক কমে ওই পাড়ায় অমন 3খানা ঘর ঢের পাওয়া যেত তখন। কিন্তু উকিলবাবুর বাড়ি ভাড়া নেওয়ার মধ্যে অন্য গূঢ় উদ্দেশ্য ছিল। সরকার জুলুম করলে উকিলবাবু নিজেরই প্রাণের দায়ে তা ঠেকাবেন। তবে সরকার জুলুম করেননি। বছর দুয়ের মধ্যে ফুলে ফেপে উঠে বড় ব্যবসার দিকে হাত বাড়ালেন রণছোড় লালজি। বলা বাহুল্য, এ নাম নিতে হয়েছিল উন্নতির সঙ্গে সঙ্গে। আসল নাম ছিল ঝন্ডুলাল। কাপড়ের বড় ব্যবসায় বড় মাপের হাত লাগালেন। কিন্তু এই সময় অকস্মাৎ বিনা মেঘে বজ্রাঘাত হল। বহু লোককে ক্ষুধারণ্যে বঞ্চিত করে টাকা করেছিলেন রণছোড়জি, নিজের ছেলে ভালোভাবে খাবে বলে। কিন্তু ছেলের ভাগ্যে সে সুখ ভোগ ছিল না। স্বাধীনতা উৎসবে বাজি তৈরি করতে গিয়ে ওর 21 বছরের ছেলে বিস্ফোরণে প্রাণ হারালো। একমাত্র ছেলে। বিয়ে দেবেন সব ঠিক, আগেই দিতেন। নতুন মর্যাদার সঙ্গে খাপ খাওয়াতে বড় ঘরের মেয়ে আনবেন, এই জন্যই অপেক্ষা করেছেন। বনেদে বড় লোকরা এই হঠাৎ গজিয়ে ওঠা বড় লোকদের একটু নিচু চোখেই দেখে। তবু শেষ পর্যন্ত জালানদের বাড়িরই মেয়ে পাওয়া গিয়েছিল। কিন্তু সে বধূ তল্লাশির আগেই বর চলে গেল। এরপর স্বামী স্ত্রী পাগলের মতো হয়ে উঠবেন, এ স্বাভাবিক। স্ত্রী বেশি। তিনি ভালো ভালো কাপড় গয়না রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলেন। তাকে সামলাতেই ঝন্ডুলাল তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন একটি বৃদ্ধা দাসী সঙ্গে নিয়ে। বহু তীর্থে ঘোরার পর বাড়ি যাওয়ার ইচ্ছে ঝন্ডুলালের। ছেলে তো গেছেই, কারবারটা কেন যায়? কর্মচারীরা কি করছে কে জানে। কিন্তু গৃহিণী রাজি হলেন না। তিনি বললেন তিনি আর একবার কাশী যাবেন। রাত্রে স্বপ্নে পেয়েছেন বাবা বিশ্বনাথ যেন কাশী যাবারই আদেশ দিচ্ছেন। নিশ্চয় ওখানে কোনো বড় সাধুর দেখা পাব, যিনি আমার মুন্নাকে দেখাতে পারবেন। সত্যি তো, অত বড় তীর্থ, বাবার স্থান, কাশী বলে পৃথিবীর বাইরে। শুনেছি ওখানে কখনো সাধুর অভাব হয় না। হ্যাঁ, ঋষিকেশ হরিদ্বার পুষ্কর ঘুরলে, কত সাধুর পায়ে পড়লে, তাতে হলো না কাশীতে সাধু পাবে। আজকাল কাশী মানেই চোর জোচ্চোর বদমাইশের জায়গা। ওধারে কি হচ্ছে তার ঠিক নেই। স্ত্রী সংক্ষেপে বললেন, বেশ, আমাকে বনারসে নামিয়ে দিয়ে তুমি কলকাতা চলে যাও,
আমি একাই বেশ যেতে পারবো। সত্যি কিছুটা সম্ভব নয়। শোকাতাপা মহিলাকে, বিশেষ যার কাছে টাকা কড়ি থাকবে, কাশির মতো জায়গায় একা ছেড়ে যাওয়া। অগত্যার স্বামীকেও নামতে হলো। প্রথম দিন স্নান সেরে মন্দিরে যাবেন পুজো দিতে। মন্দিরে ঢোকার আগেই বড় দরজাটার কপাটে মাথা রেখে আকুল হয়ে কাঁদতে লাগলেন ভদ্রমহিলা। কেন বাবা আমার ছেলেকে কেড়ে নিলে অমন ভাবে? আমি তো কোনো পাপ করিনি। আমার ছেলেকে ফিরিয়ে দাও বাবা, তোমার মহিমা লোকে দেখুক। বহুক্ষণ কেঁদে শ্রান্ত হয়ে চোখ মুছে সোজা হয়ে দাঁড়িয়েছেন। ওইভাবে ওকে কাঁদতে দেখে পূজার্থীরা অনেকে দাঁড়িয়ে গেছেন। কেউ কেউ সমবেদনায় চুকচুক শব্দ করছেন। ঝন্ডুলালের লজ্জার সীমা নেই। একটা ৫-৬ বছরের ছেলে, হাফ প্যান্ট পরা, প্রায় দিগম্বর, মহিলার আঁচলটা চেপে ধরে ডাকল, মা, মাইগে। কবিদের ভাষায় বিদ্যুৎ পৃষ্ঠের মতোই চমকে উঠলেন এবং ছেলেটাকে দেখে একেবারে বুকে তুলে নিলেন। এই এই জন্যে বাবা স্বপ্নে দিয়েছেন, বাবাই একে পাঠিয়েছেন। মহিলা নিঃসংশয় একেবারে। কে এ, কাদের ছেলে, হারিয়ে গেছে কিনা? এর বাবা মা হয়তো একে খুঁজে বেড়াচ্ছেন। একে নিয়ে গেলে পুলিশ কেস হবে। এসব সামান্য তথ্য প্রবল ইচ্ছার বন্যায় ভাসিয়ে দিলেন মহিলা। দর্শনেও আর গেলেন না। বাবা ওর কান্নার পূজা গ্রহণ করেছেন। এই বিশ্বাসে নবলব্ধ ছেলেকে বলতে গেলে আঁচল ঢাকা দিয়ে নিয়ে দ্রুত বাঁশ ফাটকার পথ ধরলেন, অর্থাৎ যত তাড়াতাড়ি গাড়ি বা রিক্সা পাওয়া যায় বাসায় ফেরবার। সঙ্গে দাসীটির হাতে অনেক খুচরো টাকা পয়সা দিয়ে, তুই সকলকে ভিক্ষে দিতে দিতে আয় বলে এগিয়ে গেলেন। পয়সা কাড়াকাড়িতে সকলের মনোযোগ সেদিকে যাবে এটুকু তিনি জানতেন। এই জ্ঞান ব্যবসাদার গৃহিণীর মজ্জাগত। বাসায় ফিরেও অনেক বোঝাবার চেষ্টা করলেন ঝন্ডুলাল। কি জাতের ছেলে, কাদের ছেলে তার ঠিক নেই। অজাত কুজাত তো বটেই, নইলে অমন উদম আদুর গায়ে ঘুরে বেড়াবে কেন? ভিখিরি ছেলেই হবে। কে জানে কেউ কোনো বদমতলবে লেলিয়ে দিয়েছে কিনা। সব খবর পেয়ে লুটতরাজ করবে, কি পুলিশ এনে ভয় দেখিয়ে টাকা আদায় করবে, ইত্যাদি ইত্যাদি। গৃহিণীর ওই এক কথা, বাবা দিয়েছেন, তার আবার জাত কি, অত বিচারই বা কি? ছেলেটাকে নাম জিজ্ঞেস করলে বলে টুকু, আর কিছু জানে না। অনেক জেরা করে ওর অসংলগ্ন কথা থেকে যা জানা গেল, ওর আগের কথা কিছু মনে নেই। বছর ২ হলো একদল লোকের সঙ্গে ঘুরছে। একজনের নাম বুধন, আর একজনের নাম নীলু। এই জানে সে। খেতে দিত, কিন্তু জামা কাপড় দিত না, যখন তখন মারত। এইভাবে ছিল। কোথায় একটা কি স্টেশনে এনেছিল, কোথাও যাবে বলে। ও ঘুমিয়ে আছে মনে করে তারা গল্প করছিল নিজেদের মধ্যে ট্রেনে। কে একজন আসবে, তার কাছে ওকে বেঁচে দেবে। সে ওকে কানা করে ভিখিরি বানাবে। সেই শুনে ভয় কাঠ হয়েছিল। গাড়ি আসতে ওরা বোধহয় সেই লোকটাকে খুঁজছে। ও ছুটে পালিয়ে গিয়ে পেছনের দিকে একটা গাড়িতে উঠে পড়েছে। তারপর এখানে সবাই হুড়হুড় করে নেমে পড়ছে দেখে এখানেই নেমেছে। সে গতকালের কথা, তখন থেকে ঘুরছে। খাবারের দোকানে ভিক্ষে করে কাল কিছু খেতে পেয়েছিল। গঙ্গার ঘাটে একটা সাধু থাকে, তার কাছে রাত্রে শুয়েছিল। সেই সাধুই ওকে বিশ্বনাথের গলির সামনে এনে বলেছে, আগে গিয়ে মন্দির পাবি, সেখানে ভালো বড় ঘরের মেয়ে ছেলে দেখলে মা বলে ভিক্ষে চাস, অনেক পাবি। চাই কি কেউ আশ্রয়ও দিতে পারে। এই সাধুর নির্দেশকেও বিশ্বনাথের কৃপা বলে ধরে নিলেন ভদ্রমহিলা। স্বামীর কোনো কথাতেই আর কান দিলেন না।
তা ভদ্রমহিলা যে কিছুমাত্র মন্দ কাজ করেননি বছর কতক পরে রণছর্জিও স্বীকার করতে বাধ্য হলেন। লেখাপড়া অবশ্য বেশি কিছু হয়নি, সে চেষ্টাও করেননি ঝন্ডুলাল। ঘরে মাস্টার রেখে পড়িয়েছিলেন, অঙ্ক, ইংরেজি, বাংলা, হিন্দি। তারপর বছর 10 বয়স হতেই দোকানে নিয়ে যেতে শুরু করলেন। এবার তাক লেগে গেল কর্তার। ব্যবসায় এমন সহজাত আশ্চর্য প্রতিভা আর কারো মধ্যে দেখেননি এতখানি বয়সে। যেমন খদ্দেরদের সঙ্গে ভদ্র ব্যবহার, তেমনি সময় বুঝে মধুর মিথ্যার আশ্রয় নেওয়া। মুখে মুখে বড় বড় হিসেব করে ফেলা। মনে হয় পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্মেছে ছেলেটা। নিশ্চয় আগের জন্মে কোনো বড় শেঠ ছিল। বিশ্বনাথের দান। কিন্তু ঝন্ডুলাল এক বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন, সেই জন্যে নাম রাখা হয়েছিল হরকিষেন। হরকিষেন 15 বছর বয়সেই এই দোকানের সম্পূর্ণ ভার নিল। বছর দুয়ের মধ্যে কারবার দ্বিগুণ বাড়িয়ে ফেলল। 20 বছর বয়সে বাপকে বুঝিয়ে নতুন দুটো ব্যবসায় হাত দিল। টাকা এই ছেলেরই রোজগার বলতে গেলে। বাধা দিতে বিন্দুমাত্র ইতস্তত করলেন না। মা এবার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়লেন ছেলের। সে ব্যবস্থাও ছেলেই করে নিল। এক বড় ধনী মারোয়ারি ব্যবসায়ী ওদের ওখানে এসেছিলেন একটা দুষ্প্রাপ্য কি জিনিসের খোঁজে। কাশ্মীরি হালকা কম্বল বা ওই ধরনের কিছু। এটা হরকিষেনের নতুন দোকান। অত অল্প বয়সী ছেলের প্রখর ব্যবসায় বুদ্ধি, আশ্চর্য কথাবার্তা দেখে আকৃষ্ট হলেন। ঠিকানা নিয়ে পরের দিনই পুরনো দোকানে গিয়ে বৃদ্ধের সঙ্গে দেখা করলেন। তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দাও। বাবা তো অবাক। পরিচয় পেয়ে বললেন, বাপ রে, আপনি ক্রোড়পতি, আমি সামান্য লোক, আমার ঘরে মেয়ে দেবেন? আপনার ছেলের সঙ্গে কথা বলে বুঝেছি, ক্রোড়পতি হতে ওর বিশেষ দেরি হবে না। মেয়ে দেখতে খুব খারাপ নয়। আমি কলকাতাতে একটা বাড়ি লিখে দেব, জামাইকেই লিখে দেব। আর ও যদি বড় কারবারে যেতে চায় আমি সাহায্য করব। ভীরু বৃদ্ধ পরে একসময় স্ত্রীর নিষেধ সত্ত্বেও শেঠজিকে ছেলে প্রাপ্তি রহস্য জানিয়েছিলেন। ওর নিজের ছেলে নয়, কুড়িয়ে পাওয়া। জাতকুল কিছু জানেন না, বিশ্বনাথের দান বলেই নিয়েছেন ওরা। আর কেউ জানে, মানে আমাদের দেশি লোকের মধ্যে? না। জেনেও দিয়েছেন? নিশ্চয়ই। ব্যাস, আমিও বিশ্বনাথের দান বলেই মেনে নেব। পোষ্যপুত্র তো লোকের বাপের গোত্র ধরেই কাজ করে। এবার হরকিষেন তার আশ্চর্য প্রতিভার বিকশিত উপযুক্ত ক্ষেত্র পেলেন। ওতে অল্প সময়ের মধ্যে ব্যবসায়ী থেকে শিল্পপতি হয়ে উঠলেন। 35 বছর বয়সে দুটো বড় কারখানা স্থাপিত হল, বিরাট মূলধন নিয়ে। ওর শক্তির কথা ছড়িয়ে যেতে ওর কারবারে টাকা লগ্নি করার লোকের অভাব হয়নি। ওর এই সাফল্যের মধ্যে একমাত্র দুঃখ এই, মা এতটা দেখে যেতে পারলেন না। এই একটি মানুষকে হরকিষেন দাস সত্যি সত্যি ভালোবাসতেন এবং দেবীর মতো ভক্তি করতেন। বাবাকেও ভক্তি করতেন, তবে এতটা নয়। অবশ্য মা খুশি হয়েছেন ওর সাফল্যে। তার অনুমান যে মিথ্যা নয়, সত্যি এ ছেলে বিশ্বনাথের দান। এই সত্য প্রতিষ্ঠিত হল, এই ভেবে তৃপ্ত হয়েছেন। যেটুকু সাফল্য লাভ করেছিলেন হরকিষেন দাস, তাই দেখেই। বাবাও মারা গেলেন ঠিক যেদিন মিরাট থেকে রুরকি যাবার পথে 1000 একর জমি কেনা সম্পূর্ণ হল, সেই দিনই। এইখানে মোদিনগরের মতো একদা ভগবতী নগরে গড়ে উঠবে তার বিবিধ কারখানার কমপ্লেক্স। মা ভগবতী দেবীর নামে এই তার সংকল্প ও স্বপ্ন। তবে বাবা কথাটা শুনে গেছেন, পিঠে হাত বুলে আশীর্বাদও করে গেছেন। বলেছেন, সব থেকে খুশি হবেন বেটা তোর মা, স্বর্গ থেকে তোকে রক্ষা করবেন। এখন বুঝছি তারও সাক্ষাৎ ভগবতীর অংশেই জন্ম ছিল।
এই জমি কেনা যেদিন শেষ হবে, অর্থাৎ দলিল হবে, সেই দিনই তিনি কাশীতে গিয়ে বাবা বিশ্বনাথের পুজো দিয়ে আসবেন। এ সংকল্প ছিলই, আর কিছু না। যদি স্বর্গ থাকে, মা খুশি হবেন, এই ভেবেই। কিন্তু রণছোড়জির দেহান্ত হতে জিনিসটা পিছিয়ে গেল। মারা গেলেন তিনি কলকাতার বাড়িতেই। এখানে শ্রাদ্ধ শান্তি করলেন খুব ঘটা করেই। এছাড়া যেখানে যেখানে ওর কারখানা বা কারবার আছে, সেখানেও সব কর্মীদের পরিতোষ সহকারে ভোজনের ব্যবস্থা হলো। ব্রাহ্মণদের গড়দের জোর দিয়ে বিদায়, কাঙালি ভোজন, কোনোটারই ত্রুটি ঘটল না। হাসপাতালে হাসপাতালে ফল ও মিষ্টান্ন পাঠালেন স্ত্রীর নির্দেশে। এইসব হাঙ্গাম চুকতে না চুকতে ওকে দিল্লি আসতে হয়েছিল। ওখানে হেড অফিস এখন। বিরাট 10 তলা বাড়ির 3 তলা জুড়ে অফিস। বড় সাহেবের খাস কামরায় আসল বুখারার কার্পেট পাতা। সুন্দরী শিক্ষিতা সেক্রেটারি, আরও সুন্দরী রিসেপশনিস্ট। এছাড়াও কিছু কিছু মেয়ে রেখেছেন মাইনে করে। অফিসার লোকদের মনসন্তুষ্টির জন্য মদ ও মেয়ে মানুষ দুটিরই প্রয়োজন হয়। নিজেও তো নিচে নামেন না, সেক্রেটারি ও রিসেপশনিস্টেই কাজ চলে যায়। তাদের এতই টাকা দেন, মাইনের বাইরে অবশ্য, রেট খারাপ করা উচিত নয়, যে তারা কৃতদাসীর মতোই বাধ্য। যে কোনো রকমে তার তুষ্টি বিধান করতে ব্যগ্র তারা। বাইরে গেলে একজনকে সঙ্গে নেন, নিজে গাড়ি চালিয়ে যান বেশ কিছু দূরে যেতে হলেও। পথে যেতে যেতেই তার শ্রম অপনোদন ও চিত্তে আনন্দ দান করে নানা নতুন নতুন উপায়ে। কিন্তু তাই বলে তিনি এদের কাউকে মাথায় চড়তে দেননি, পায়ে রেখেছেন। রূপোর চাবুকেই দুরস্ত থাকে তারা। দিল্লি আসবার এবার যেটা জরুরি প্রয়োজন, একটা এক্সপ্লোসিভের কারখানার পারমিট আদায় করা। কদিনে বহু পিপে বিলিতি সুরা, অনেকগুলি মেয়ে এবং কয়েক লক্ষ টাকা খরচ করে অনেকখানি আশ্বাস পেয়ে হৃষ্ট চিত্তে এবার হরকিষেণ দাস কাশী যাত্রা করলেন। বাঙালি কর্মচারী ও বন্ধুরা বলতে এসেছিলেন, আপনার এখন কালা সোজ, মন্দিরে যাওয়া উচিত নয়। উনি বলেছিলেন, শিবের মন্দিরে যেতে দোষ নাই, তাছাড়া আমি তো এখন প্রথম যাচ্ছি না। আসল কথাটা বলা গেল না বলেই এত কথার অবতারণা। দর্শনের আগে গঙ্গায় স্নান করতে হবে। ওর আগমন বার্তা রোটে যেতে তো দেরি হয় না। যেমন ভিক্ষার্থীর ভিড়, তেমনি অন্য কৌতূহলীরাও। ঘাটপান্ডাদের মিলিত চেষ্টায় কোনো মতে স্নান সেরে উঠে এসে সঙ্গী পুরুষ সেক্রেটারিকে, এটে আসলে একান্ত সচিব, মেয়ে ছেলে শুধু অফিস সাজানো আসবাব, উনি বলেন। তো সেক্রেটারিকে বললেন, এবার এদের কিছু কিছু ভিক্ষা দিয়ে ভিড় কমাও। অবশ্যই সে এক দুঃসাধ্য ব্যাপার। কোথা থেকে ঝাঁকে ঝাঁকে আসে তারা, একই লোক বহুবার ঘুরে ফিরে আসে, তা নিয়ে নিজেদের মধ্যে কাজিয়া মারামারি পর্যন্ত। 3-4 জন সেক্রেটারি উত্তম প্রসাদকে সাহায্য করেছিলেন, তবু সামলানো শক্ত। হরকিষেণ দাস একটু দূরে সরে গিয়ে তামাশা দেখার মতোই দেখেছিলেন। এ এক আশ্চর্য তৃপ্তি। এমন সুযোগ যে তার জীবনে কোনোদিন আসবে, তা কে ভেবেছিল। আবার মধ্যে মধ্যে এদিক ওদিকও দেখছিলেন। তার মধ্যেই সহসা চোখ পড়ল কয়েক ধাপ উপরে সিঁড়িতে এক বৃদ্ধা ভিখারিনীর দিকে। রোগশীর্ণ চেহারার বুড়ি, বোধহয় পক্ষাঘাতে পা দুটো অচল হয়ে গেছে, শুকিয়েও গেছে ক্রমশ। আকুল হয়ে কী সব বলছে, বোধহয় ভিক্ষাই চাইছে, দাতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কিন্তু ওই হইচই গণ্ডগোলের মধ্যে তা তাদের কানে যাবে কেন? বড়ই দুর্দশা। কত বয়স তা কে জানে, দেখলে তো মনে হয় 200 বছর হয়ে গেছে। মাথার চুল শনের নুড়ি, চোখ কোটরগত, গায়ের চামড়া শুকিয়ে কুচকে দোমড়ানো মগজের মতো হয়ে গেছে। দাঁত নেই একটাও, মুখখানা গহ্বরের মতো। তাদের যথেষ্ট শব্দ করে দৃষ্টি আকর্ষণ করারও শক্তি নেই দেহে।
সত্যি কি এত বয়স হয়েছে বুড়ির? না, হরকিষেণ দাস জানেন তা হয়নি। শুধু এই জীবন্ত কঙ্কালের জীবনধারণ চেষ্টার ব্যর্থ সকরুণ প্রচেষ্টার জন্যই কি এমন ভ্রু কুঁচকে একদৃষ্টে চেয়ে নেই? মানুষটাকে চিনতে পেরেছেন তিনি। তীক্ষ্ণ প্রখর দৃষ্টি হরকিষেণের, তার চেয়েও বিস্ময়কর তার স্মৃতিশক্তি। 3-3.5 বছরের কথাও তার মনে আছে। এ মানুষটাকে তো তিনি শেষ যখন দেখেছেন তখন তার বয়স 6। ভুল হবার কোনো কারণ নেই। ওর গর্ভধারিণী মা। হ্যাঁ, চোখের উপরের ওই আঁচিলটা ভুলে যাবার কোনো কারণ নেই। বড় আঁচিলের পাশে আর একটা ছোট আঁচিল, এখান থেকে দেখতে পাচ্ছেন। এমনভাবে আর কারোর সঙ্গে মিলবে তা সম্ভব নয়। মনে আছে বই কি, সবই মনে আছে। নিজের কাহিনী এই মা বাবাকে যা বলেছিলেন তার অনেকটাই সত্য, তবে সবটা তো বলেননি। সেই বয়সে বুঝেছিলেন বলা যায় না, বলা উচিত নয়। ওদের দেশ মেদিনীপুরের দিকে কোথায়। 50 সালে চাল কেনার তাগিদে যখন সামান্য যা জমি মায় ভিটে পর্যন্ত বিক্রি হয়ে যায়, তখন ওর সেই জন্মদাতা বাবা হাঁটা পথে কলকাতায় চলে আসে ভিক্ষা বা কর্মের খোঁজে। এমন অনেকে এসেছে তখন, হাজারে হাজারে, অথচ তখনও মার্কিন পয়সা বাতাসে উঠতে আরম্ভ করেনি। টুকু ওর ডাক নাম, এটাও সত্য। টুকু তখন 1 বছরের। তারপর উপবাস, অর্ধ উপবাস, হতাশার, কান্নার দীর্ঘ ইতিহাস। বাবা মারা গেল, মা ছেলেটাকে বাঁচাবার জন্য অসাধ্য সাধনে লাগল। শেষে তার নিজের শরীরের অবস্থা এমন হলো যে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘোরে। কাজ করবে কি? দিনরাতে চাকরি তখন মিলছে, লোকের হাতে পয়সা আসছে ভালো রকমই, কিন্তু ছেলে শুদ্ধ কেউ রাখতে চায় না। শেষে একটি বউ কিছুদিন ধরে চেনা জানা হয়েছে। তার স্বামী বদলি হয়ে যাচ্ছে গোরখপুরে। প্রস্তাব করল, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে খাওয়া পড়া ছাড়া 30 টাকা মাইনে দেব। ছেলেটাকে কারো কাছে রেখে যাও, তুমি তাদের টাকাটা পাঠিও, যারা রাখতে রাজি হবে তাদের। ওর মা আবার শুরু করল দৌড়ে দৌড়ে ঘোরা। কিন্তু 5-6 বছরের ছেলে কে রাখবে? সবাই বলে, 30 টাকা কি আজকাল খাওয়া পড়া হয় একটা ছেলের? ও আমাদের কোনো কাজেও লাগবে না। 5-6 বছরের ছেলে কি কাজ করবে? মিছিমিছি একটা দায়িত্ব, ছেলে কোথায় পালিয়ে যাবে, কি করবে, তুমি আমাদের দায়ী করবে। রাজি হয়ে গেল বুধন বলে এক হিন্দুস্থানি গোয়ালা। তার খাটাল যাদবপুরের দিকে কোথায়, বহু জায়গায় দুধ জুকিয়ে বেড়ায়। মন্দ লোক বলে খাটাল টাটাল কিছু নেই, শিয়ালদা বাজার থেকে দুধ কিনে যোগান দেয়। সে আর তার এক অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে বোধহয় দৈনিক 1 মণ দুধ যোগান দেয়। সে বলল, বুড়িমা, আমার কাছে রেখে যাও, তোমায় কিছু পাঠাতে হবে না। আর কিছু না পারুক, গোবর কুড়োতে পারবে তো? আমার ওখানে ঢের লোক খায়, একটা বাচ্চা খাবে, সে কেউ টেরও পাবে না। ডাল ভাত একটু দুধ এ আমি দিতে পারবো। ওর মা বুধনকে অজস্র আশীর্বাদ করে ছেলেকে ওর হাতে সঁপে দিল। কিন্তু কোথায় বা সে খাটাল, আর কোথায় বা গয়লা বাড়ি? এরা নিয়ে গিয়ে এক পুরনো বস্তি অঞ্চলে একটা আরো পুরনো খালি বাড়ির একটা ঘরে পুরে চাবি দিল। পরে জেনেছিলেন হরকিষেণ, পাড়াটাকে বাগমারি বলে। ঘরে একটা চৌকি, তার উপর একখানা ছেঁড়া তোশক পাতা ছিল। বুধনের অ্যাসিস্ট্যান্ট এসে একবার সকালে বাইরে অর্থাৎ পায়খানা নিয়ে যেত। স্নান টান তো ওদের বোধহয় কল্পনার অতীত। আর একটা কলাই করা কাশিতে খানিকটা ডালা পাকানো ভাত আর একটা তরকারি দিয়ে যেত। রাত্রের জন্য তখনই রেখে যেত খানতিনেক রুটি। একটা হাঁড়িতে 1 হাঁড়ি জল আর একটা খালি মাটির গামলা। বলে দিত, ঝাড়া ফিরতে বা পিসাব করতে হলে ওতেই করবি, লেকিন মনে থাকে জানো,
সবেরে তোকেই সাফ করতে হবে। বেশি কিছু বললে বড় একটা ছোড়া দেখাতো। শিশুটুকুর সবচেয়ে কষ্ট হতো রাত্রিবেলা। যেমন বুকচাপা অন্ধকার, তেমনি মশা। অন্ধকারে খালি বাড়িতে কত কি মনে হতো, ভূত প্রেত রাক্ষস। গল্পে শোনা মার কাছে যত রকম ভয়ের কথা মনে পড়ত। তবে বেশি দিন ভুগতে হয়নি, 3 দিন মোটে। তারপরই ওরা তাকে নিয়ে ট্রেনে চেপেছিল, গয়া লাইনের গাড়ি। পরবর্তী জীবনে সেই স্টেশনটা দেখেছেন হরকিষেণ। সাসারামের কাছে একটা ছোট স্টেশন। সেইটাই ভুল হয়েছিল। ডাকগাড়ি ওখানে 2 মিনিট থামে। নির্জন বলে ওখানের কথাই ভেবেছিল ওরা। ভিড়ের মধ্যে লোক উঠতেও যেমন দেরি লাগে, নামতেও তেমনি। সেইটুকু উৎকণ্ঠা এবং অনুসন্ধানের অবসরে টুকু পালিয়েছিল। তারপর টুকু এদের কাছে যা বলেছিল সব সত্যি। কাশিতে এসে ঘুরতে ঘুরতে চেয়ে চিনতে কিছু খাবার পেলেও তাতে পেট ভরেনি। ওই সাধু তাকে রাত্রি পর্যন্ত ওইভাবে ঘুরতে দেখে ডেকে আশ্রয় দিয়েছিলেন। পেট ভরে খাইয়েছেনও। রাত্রে কাছে নিয়ে শুয়েছেন। এতটার বদলে তিনি যদি কিছু আরাম আদায় করে থাকেন, সেটা ধর্তব্যের মধ্যে নয়। হরকিষেণও ধরেননি। পরে খোঁজ করেছিলেন সাধুর, তাকে একটা মন্দির বানিয়ে দেবেন বলে। কিন্তু সাধু তার আগেই দেহ রেখেছেন। অতীত স্বপ্নের মধ্যে কিছুটা সময় কেটে গেছে, তাতে ভুল নেই। সঙ্গীরা অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। তবে সে খুবই অল্প সময়। স্মৃতি মানুষের মনে ফিল্মের চেয়েও দ্রুত সরে সরে যায়। উনি ঘুম ভাঙার মতো একবার মাথাটা নাড়া দিয়ে নিয়ে ডাকলেন, বিজয়বাবু। একটি তরুণ ছেলে, তরুণ হলেও পুরনো কর্মচারী, কর্মদক্ষ বলে মালিকের প্রিয়। এগিয়ে কাছে এলো। বলুন স্যার। ওই যে বুড়িটাকে দেখছেন, একটা ডুলি ডেকে এনে তাকে চাপিয়ে। না না, আপনাকে হাত দিতে হবে না। ডুলিওয়ালাদের যথেষ্ট পয়সা দিলে তুলে নেবে। এখানকার কৌড়িয়া হাসপাতালে নিয়ে যান। কৌড়িয়া হাসপাতাল মানে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। স্বামীজিদের আমার নাম করে বলুন, একে একটু আশ্রয় দিতে, চিকিৎসার ব্যবস্থা করতে। বলবেন আমি বলেছি। সেজন্য যা খরচা হয় সব আমি দেব। আমি থোক 5-10 হাজার দিয়ে দেব। বাকি জীবনটা যাতে একটু আশ্রয় আর 2টি ভাত পায়, তারা যেন দয়া করে ব্যবস্থা করে দেন। এই নিন, 300 টাকা দিয়ে দিলাম। যা খরচা দরকার হয় করবেন, কোনো সংকোচ করবেন না। একজন সঙ্গী বললেন, আপনার চেনা জানা নাকি কেউ হুজুর? কঠিন দৃষ্টিতে তার মুখের দিকে তাকালেন হরকিষেণ। কেন, চেনা জানা না হলে কাউকে কোনো দয়া দক্ষিণা করতে দেখেননি নাকি? প্রশ্নকর্তা কুঁকড়ে শুকিয়ে এতটুকু হয়ে গেলেন। ঘাটিয়াল বলল, লেকিন হুজুর, ওকে এক ভিখিরি এনে বসিয়ে দিয়ে যায়। সে যদি খবর নেয় কি বলবো? আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাকে হাজতে পড়ার ব্যবস্থা করব। এই বুড়ি পঙ্গু মানুষকে দিয়ে রোজগার করায়? কি কষ্ট পায় বুড়ি। দেখো, এখনই পাথর তেতে উঠেছে। ওর নড়বার ক্ষমতা নেই, বসে বসে পুড়বে। তাকে আমি জেলে দিয়ে ছাড়ব, তবে আমার নাম। ঘাটিয়ালও ভয়ে এতটুকু হয়ে গেল। এবার নিশ্চিন্ত হয়ে মন্দিরের দিকে যাত্রা করলেন হরকিষেণ। তৃপ্তি লাভ করেছেন তাতে সন্দেহ নেই, তবু মনে একটা দুশ্চিন্তা উকি মারছে। এ তো ওর সে আসল মা, ভগবতী মা সাক্ষাৎ। তিনি বিরূপ হচ্ছেন না তো? মনে মনে বলেন, না, মাই বুঝতার, বুঝবেন। ওই গর্ভধারিণী মা অমনভাবে ত্যাগ না করলে তো আমি তাকে পেতাম না, তিনিও আমাকে পেতেন না। অস্ফুট কণ্ঠে বলেও ওঠেন একবার, জয় বাবা বিশ্বনাথ, তুমি আমাকে ওর কাছে পাঠিয়েছ, তুমি বুঝিয়ে বলো। তিনি আমার যথার্থ মা, তিনি ঘোষণা করেন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন
গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প আদি পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।